ক্লাস 10-এর ছেলেদের খেলা। প্রথম চ্যাপ্টারের নাম ছেলেদের খেলা, লেখকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। সাজ্জাদপুর, জুন 1891 ঘটনা বা কথা। বিকেল বেলায় আমি এখানকার গ্রামের ঘাটের উপরে বোট লাগাই। এখানে বিকেলবেলায় আমি বলতে রবীন্দ্রনাথ ঠাকুর গ্রামের ঘাটের উপরে বোট লাগাতো। বোট মানে নৌকা লাগাতো। অনেকগুলো ছেলে মিলে খেলা করে বসে বসে দেখি। ওখানে অনেক ছেলে মেয়ে মিলে খেলা করে আর লেখক বসে বসে দেখে। কিন্তু আমার সঙ্গে সঙ্গে নিশিদিন যে পদাতিক সৈন্য লেগে থাকে তাদের জ্বালায় আর আমার মনে সুখ নেই। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার সঙ্গে সঙ্গে যে সৈন্য মানে পুলিশ লেগে থাকতো তাদের জন্য লেখকের মনে সুখ ছিল না। ছেলেদের খেলা তারা বেয়াদবি মনে করে। মাঝিরা যদি আপনাদের মধ্যে মন খুলে হাসি গল্প করে সেটা তারা রাজার প্রতি অসম্মান জ্ঞান করে। চাষারা যদি ঘাটে গরুকে জল খাওয়াতে নিয়ে আসে তারা ততক্ষণ লাঠি হাতে করে রাজমর্যাদা রক্ষা করতে ধাবিত হয়। সৈন্যরা ছেলেদের খেলাকে তারা বেয়াদবি মনে করত। মাঝিরা যদি মন খুলে হাসি গল্প করে সেটাও তারা রাজার প্রতি অসম্মান করত। সৈন্যরা চাইতো চারদিক যেন লোকজন না থাকে, হাসি গল্প কেউ যেন না করে। অর্থাৎ রাজার চতুর্দিকটা হাসিহীন, খেলাহীন, শব্দহীন, জনহীন, ভীষণ মরুভূমি করতে পারলে তাদের মনের মতো রাজস্ব ভ্রমণ রক্ষা হয়। কালো তারা ছেলেদের তাড়া করতে উদ্যত হয়েছিল। আমি আমার রাজমর্যাদা জলাঞ্জলি দিয়ে তাদের নিবারণ করলুম। ঘটনাটা হচ্ছে এই, ডাঙার উপর একটা মস্ত নৌকার মাস্তুল পড়েছিল। এখানে নৌকার মাস্তুল মানে নৌকায় পাল বা তিরপাল টাঙাবার একটা স্তম্ভ। গোটা কতক বিস্তর ক্ষুদ্র ছেলে মিলে অনেক বিবেচনার পর ঠাড়ালো যে যদি যথোচিত কলরব সহকারে সেটাকে ঠেলে গড়ানো যেতে পার তাহলে খুব একটা নতুন এবং আমোদজনক খেলার সৃষ্টি হয়। যেমন মনে আসা অমনি কার্য আরম্ভ। সাব্বাস জওয়ান, হিয়া মারো ঠেলা, হিয়া মাস্তুল যেমনি এক পাক ঘুরছে অমনি সকলের আনন্দে উৎসাহ। কিন্তু এই ছেলেদের মধ্যে যে দুটি মেয়ে আছে তাদের ভাব আর এক রকম। সঙ্গীর অভাবে ছেলেদের সঙ্গে মিশিতে বাধ্য হয়েছে, কিন্তু এই সকল শ্রমসাধ্য উৎকট খেলায় তাদের মনে যোগ নেই। একটি ছোট্ট মেয়ে বিনা বাক্য ব্যয়ে গম্ভীর প্রশান্তভাবে সেই মাস্তুলটার উপর গিয়ে চেপে বসল। ছেলেদের এমন সাধের খেলা মাটি। দু একজন ভাবলে এমন স্থলে হার মানাই ভালো। তফাতে গিয়ে তারা মনাল মুখে সেই মেয়েটির অটল গম্ভীর্য নিরীক্ষণ করতে লাগল। ওদের মধ্যে একজন এসে পরীক্ষা ছলে মেয়েটাকে একটু একটু ঠেলতে চেষ্টা করলে, কিন্তু সে নীরবে নিশ্চিন্ত মানে বিশ্রাম করতে লাগল। সর্বজ্যেষ্ঠ ছেলেটি এসে তাকে বিশ্রামের জন্য অন্য স্থান নির্দেশ করে দিলে সে তাতে সতেজে মাথা নেড়ে কোলের উপর দুটি হাত জড়ো করে নড়ে আবার বেশ গুছিয়ে বসল। তখন সেই ছেলেটা
শারীরিক যুক্তি প্রয়োগ করতে আরম্ভ করলে এবং অবিলম্বে কীর্তিকার্য হল। আবার অভ্রভেদী আনন্দধ্বনি উঠল, পুনর্বার মাস্তুল গড়াতে লাগল। এমনকি খানিকক্ষণ বাদে মেয়েটাও তার নারী গৌরব এবং সুমহৎ নিশ্চেষ্ট সবাস্তন্ত্র ত্যাগ করে কৃত্রিম উৎসাহের সঙ্গে ছেলেদের অর্থহীন চাপলতায় যোগ দিল। কিন্তু বেশ বোঝা যাচ্ছিল যে মনে মনে বলছিল, ছেলেরা খেলা করতে জানে না, কেবল যত রাজ্যের ছেলে মানুষই। হাতের কাছে যদি একটা খোপাওয়ালা হলদে রঙের মাটির বেনে পুতুল থাকতো, তাহলে কি সে আর এই অপরিণত বুদ্ধি নিতান্ত শিশুদের সঙ্গে মাস্তুল ঠেলার মতো এমন একটা বাজে খেলায় যোগ দিত? এমন সময় আর এক রকমের খেলা তাদের মনে এলো, সেটাও খুব মজার। দুজন ছেলেতে মিলে একটা ছেলের হাত পা ধরে ঝুলিয়ে তাকে দোলা দেবে। এর ভিতর খুব একটা রহস্য আছে, সন্দেহ নেই। কারণ ছেলেরা বেজায় উৎফুল হয়ে উঠল, কিন্তু মেয়েটার পক্ষে অসহ্য হলো। সে অবজ্ঞা ভরে ক্রীড়াক্ষেত্রে ত্যাগ করে ঘরে চলে গেল। হঠাৎ একটা দুর্ঘটনা ঘটল। যাকে দোলাচ্ছিল সে গেল পড়ে। সেই অভিমানে সে সঙ্গীতের ত্যাগ করে বহু দূরে গিয়ে হাতের উপর মাথা রেখে তৃণশয্যায় শুয়ে পড়ল। ভাবে, এই রকম জানলে এই পাষাণ হৃদয় জগৎ সংসারের সঙ্গে সে আর কোনো সম্পর্ক রাখবে না, কেবল একলা চিত হয়ে শুয়ে আকাশের তারা গণনা করবে, মেঘের খেলা দেখে হাতে মাথা রেখে জীবন কাটিয়ে দেবে এবং যাবজ্জীবন রবে কারো সঙ্গে খেলিবে না। তার এই রকম অকালে পরম বৈরাগ্য দেখে বড় ছেলেটা তাড়াতাড়ি ছুটে গিয়ে কোলের উপর তার মাথাটা নিয়ে সানুনয় স্বরে অনুতাপ প্রকাশ করে বলতে লাগল, আয় না ভাই, উঠ না ভাই, লেগেছে ভাই। অনতিকাল পরেই দুই কুকুর শাবকের মতো দুজনের হাত কাড়াকাড়ি খেলা বেঁধে গেল এবং 2 মিনিট না যেতে দেখি সেই ছেলে ফের দুলতে আরম্ভ করেছে। এমনি মানুষের প্রতিজ্ঞা, এমনি তার মনের বল, এমনি তার বুদ্ধির স্থিরতা। খেলা ছেড়ে একবার দূরে গিয়ে চিত হয়ে শোয়া, আবার ধরা দিয়ে হেসে হেসে মোহনদোলায় দুলতে থাকে। এ মানুষের মুক্তি কি করে হবে? এমন কজন ছেলে আছে যে খেলাঘর ছেড়ে মাথায় হাত দিয়ে কেবল চিত হয়ে পড়ে থাকে? এই সব ভালো ছেলেদের জন্য গোকুলধামে বাসা তৈরি হচ্ছে। এটা লেখক ছিন্নপত্রের অংশ বিশেষ। ছিন্নপত্র থেকে এই গল্পটি নেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র থেকে গল্পটি নেওয়া হয়েছে। কিছু জেনে রাখো শব্দের অর্থ। কিছু শব্দের অর্থ আছে এখানে, যেটা পরীক্ষায় আসছে। মানে নিশিদিন মানে এর অর্থ রাত দিন। পদাতিক সৈন্য, যে সৈন্যরা পায়ে হেঁটে যুদ্ধ করে তাদেরকে পদাতিক সৈন্য বলে। পদাতিক সৈন্যর মানে
যে সৈন্যরা পায়ে হেঁটে যুদ্ধ করে। জলাঞ্জলি। জলাঞ্জলি জলাঞ্জলি মানে বিসর্জন ত্যাগ করা, বিসর্জন বা ত্যাগ করা। অবজ্ঞা মানে অবহেলা অনাদর, অবজ্ঞা মানে অবহেলা বা অনাদর। রাজমর্যাদা রাজার সম্মান, রাজমর্যাদা মানে রাজার সম্মান। মাস্তুল নৌকার পাল লাগাবার স্তম্ভ, নৌকায় পাল লাগাবার স্তম্ভ। অভ্রবেদী অভ্রবেদী মেঘলোক বা ভেদকারী অনন্ত উঁচু, মেঘলোক ভেদকারী বা অনন্ত উঁচু। বৈরাগ্য মানে বিষয় ভোগে অনিচ্ছা, বিষয় ভোগে অনিচ্ছা, ওকে বলে বৈরাগ্য। তৃণশয্যা মানে ঘাসের বিছানা, তৃণশয্যা মানে ঘাসের বিছানা। এখানে আছে পাঠ পরিচয়, পাঠ পরিচয়ে জানা দরকার। পাঠের এই অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র থেকে নেওয়া হয়েছে। ছিন্নপত্র একটি পত্র সংকলন গ্রন্থ। 1881 থেকে 1895 সালে রবীন্দ্রনাথ তার ভাইঝি ইন্দিরা দেবীকে যে পত্রাবলী লিখেছেন, ছিন্নপত্রের সেই পত্রগুলি অংশ বিশেষ সংকলিত হয়েছে। এখানে বলেছে ছিন্নপত্র মানে রবীন্দ্রনাথ ঠাকুর তার ভাইঝি ইন্দিরা দেবীকে যে পত্র লিখেছেন সেইগুলির একটি অংশ এই ছেলেদের খেলা কবিতাটি। এই পত্রগুলি যে সময়কালে লেখা, সে সময় লেখক শিয়ালদাহে গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন। পারিবারিক জমিদারি দেখাশোনার জন্য তিনি এই সময় শিয়ালদাহে বর্তমানে বাংলাদেশে গিয়েছিলেন। গ্রাম্য দৃশ্যর সঙ্গে তার পরিচয়ের নানা মুহূর্তে বিভিন্ন অভিজ্ঞতার কথা সেই সব পত্রে প্রতিফলিত হয়েছে। তখন বাংলাদেশ আর ভারত এক জায়গায় ছিল, এখন বাংলাদেশ আর ভারত আলাদা হয়েছে, কিন্তু এটা এখন কোথায় আছে? বাংলাদেশে আছে। রবীন্দ্রনাথের বহু ছোট্ট গল্পের উপাদান এই পত্রগুলির মধ্যে খুঁজে পাওয়া যায়। এই পাঠ অংশটি তার অসামান্য একটি ছোট্ট গল্প ছুটির উৎসব। এই অংশটির ঘটনাকে অবলম্বন করেই পরবর্তীকালে লেখক ছুটির গল্পটি রচনা করেন। লেখক এখানে গ্রামের ছেলে মেয়েদের নৌকার মাস্তুল নিয়ে এক মজার খেলার চিত্র দিয়েছেন। খেলার মাধ্যমে বালক মনের চপলতায় দক্ষিণকের অভিমান আনন্দে তাহাদের দার্শনিকতা সব কিছুই প্রকাশ ঘটেছে। এখন আমরা ছোট্ট কোশ্চেনগুলো দেখে নেব। বিকেল বেলায় লেখক কোথায় বোট লাগাতেন? বিকেল বেলায় লেখক কোথায় বোট লাগাতেন? এখানে উত্তর হবে ঘাটের উপর। কোথায় হবে? ঘাটের উপর। পদাতিক সৈন্যদের জ্বালায় কার মনে সুখ ছিল না? পদাতিক সৈন্যদের জ্বালায় কার মনে সুখ ছিল না? তো এখানে উত্তর হবে লেখক। কারা সঙ্গীর অভাবে ছেলেদের সঙ্গে মিশিতে বাধ্য হয়েছিল? কারা সঙ্গীর অভাবে ছেলেদের সঙ্গে মিশিতে বাধ্য হয়েছিল? মেয়েরা। উত্তর হবে মেয়েরা। মাস্তুলের উপরে বসে কে নিশ্চিন্ত মানে বিশ্রাম করছিল? মাস্তুলের উপর বসে কে নিশ্চিন্ত মানে বিশ্রাম করছিল? এর উত্তর হবে ছোট্ট মেয়েটি। ছোট্ট। ছেলেদের খেলা কার পক্ষে অসহ্য বোধ হয়েছিল? ছেলেদের খেলা কার পক্ষে অসহ্য বোধ হয়েছিল? এখানে উত্তর হবে মেয়েটির। উত্তর হবে মেয়েটির। এখানে আছে অতি সংক্ষেপে লেখ, সংক্ষেপে লেখ। এর পরের ভিডিওতে আমি এটি কোশ্চেন করে দেব। ধন্যবাদ।